তো এই যে বিজ্ঞানী রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার কিভাবে করলো এটাই আমরা আজকে শিখব। তাহলে আমাদের টপিক কি বলতো? পরমাণুর মডেল। প্রথমে কি রাদারফোর্ডের জন নিউক্লিয়াস আবিষ্কার। এটা আমরা জানবো রাদারফোর্ড কিভাবে নিউক্লিয়াস আবিষ্কার করে, ঠিক আছে? তো রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার তিনি কিভাবে করছিলেন? তিনি একটা স্বর্ণের পাত নেন, কি না এমনি প্রসেস, এমনি প্রসেস না, ভালো প্রসেস। তিনি একটা কি নেন, স্বর্ণের পাত নেন বা স্বর্ণের একটা ফয়েল নেয়, গোল্ড ফয়েল আমরা বলতে পারি, মানে খুবই একটা পাতলা এরকম কি নেয়, একটা স্বর্ণের একটা কি নেবে বলো তো? তো ওই সময় স্বর্ণের এরকম ছিল স্যার? পাতলা করা হয়েছে একদম, স্বর্ণ নিয়ে কি করা হয়েছে, পাতলা করা হয়েছে। এই কিছুদিন আগে তো 1911 সালে একটা স্বর্ণের পাতলা একটা কি নিছে, পাত নিছে বা স্বর্ণের ফয়েল নিছে, খুবই পাতলা। তো এই যে বললাম পাতলা, এটা কত পাতলা? এটা হলো 0.0004 সেন্টিমিটার। তাহলে কি খুবই পাতলা না? 0.0004 সেন্টিমিটার, খুবই পাতলা, ঠিক আছে? এত সেন্টিমিটারের পুরুত্ব বিশিষ্ট একটা কি নেয়, সোনার পাত নেয়, ঠিক আছে? ওকে, তারপরে তার এই আবিষ্কারের জন্য আরও কিছু জিনিস লাগছে, সেগুলো কি বলতো? সোনার পাত নিল, তারপরে তিনি এখানে জিঙ্ক সালফাইডের একটা কি নেয় বলতো, একটা জিঙ্ক সালফাইড, একটা কি নেবে, এটা একটা আবরণ হিসেবে কাজ করে, ঠিক আছে? তো জিঙ্ক সালফাইডের একটা আবরণ নেয় বা পর্দা, জিঙ্ক সালফাইডের পর্দা বা স্ক্রিন, জিঙ্ক সালফাইড স্ক্রিন বা জিঙ্ক সালফাইড পর্দা নেয়, জিঙ্ক সালফাইড এর স্ক্রিন। ওকে, এটা নিল, এটা হলো 1 নম্বরে সোনার পাত। 3 নম্বরে তেরি কি আরও কি লাগে, এখানে কিছু রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, মানে কি বলতো, তেজস্ক্রিয় মৌল নেয়, তেজস্ক্রিয় মৌল। পড়ছো না ক্লাস 8-এ? যে সকল মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের রশ্মি বিকিরিত হয়, মানে একটা মৌল তুমি রেখে দিচ্ছ, ওখান থেকে আলো বেড়ে আসতেছে, এরকম জিনিস, ঠিক আছে? স্বতঃস্ফূর্তভাবে রশ্মি বিকিরিত হয়, তাদেরকে বলে তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে? তো আমি তোমাদের বলছিলাম যে 83 মৌলগুলো, 83 বেশি, এগুলো কি হয়, নিউটন সংখ্যা কি হয়, প্রোটন সংখ্যার 1.5 গুণের বেশি হয়। তো তাদের ক্ষেত্রে এরকম হয় যে এদের নিউটনটা ভেঙে যায়, গিয়ে কি হয় বলতো, বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করে। কি রশ্মি? আলফা, বিটা, গামা রশ্মি নির্গত করে। তো এদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। তো এখানে তেজস্ক্রিয় মৌল হিসেবে কি না, রেডিয়াম, পোলোনিয়াম, এগুলা রশ্মি, রেডিয়াম, পোলিয়াম, এইগুলা ব্যবহার করা হয়, ঠিক আছে? এইগুলা ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় মৌল থেকে এই তেজস্ক্রিয় রশ্মিগুলা বের হয়। এবং কি আমরা বলছিলাম এখানে, হ্যাঁ, রেডিয়াম এবং পোলিয়াম। যদি তুমি নাই জানো যে এগুলো কিভাবে আবিষ্কার হবে, তাহলে তুমি মডেল সম্পর্কে ভালো ধারণা পাবে না আর কি। মানে 4 নম্বরে দেখো, আমি বুঝাচ্ছি, তারপরে দেখো, যা বলছি তা তো বুঝতেছো নাকি? হ্যাঁ। তারপরে দেখো, এই পরীক্ষার জন্য আরো কিছু নেওয়া হয়, মানে এই যে নিউক্লিয়াস আবিষ্কার যে কিভাবে করছে সেই জন্য আমি বলছি কি কি লাগছিল আর কি। তারপরে এখানে আরো কিছু নেওয়া হয়, সেটা কি বলতো, একটা লেড চেম্বার। লেড চেম্বার কি একটু বড় বলছি, একটা লেড চেম্বার নেওয়া হয়েছে। আর একটা নেওয়া হয়েছে কি বলতো, লেড প্লেট বলতে লেডের একটা পর্দা, আমি বুঝাই তোমাকে। এই জিনিসগুলো নিয়ে তিনি পরীক্ষা করেন। আমি যদি দেখাই এখন একটা চিত্র তোমাকে, এখানে এই যে এরকম বিষয়টা, তিনি মাঝে একটা কিনেছে বলতো, এখানে সোনার একটা পাত, ঠিক আছে, খুবই পাতলা, যার আমাদের যখন প্রশ্নে দেখলাম 0.0004 সেন্টিমিটার, 0.304 সেন্টিমিটার। ওকে, তার চারপাশে দেখো একটা কি আছে বলতো, একটা জিঙ্ক সালফাইডের একটা কি আছে বলতো, এটা হলো জিঙ্ক সালফাইডের একটা পর্দা। কেন ব্যবহার করা হয়েছে একটু পরে আমরা বুঝতে পারবো, যাতে করে এখানে আমরা একটা আলো দিব, এটা গিয়ে এখানে পড়লে আমরা বুঝতে পারি, উজ্জ্বল দেখাবে, ঠিক আছে? ওকে, দের সামনে একটা নিচে এই যে একটা দেখো বক্সের মতো একটা কিছু নিচে, এটাকে বলা হয় আমাদের কি বলতো, লেড বক্স বা লেড চেম্বার। আমি বললাম না লেড চেম্বার বলছিলাম না এখানে বলতো, এই যে লেড চেম্বার, এটা লেড বক্স বা লেড চেম্বার। ওকে, এই যে এখানে চেম্বারের ভেতরে কি থাকে, কিছু রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, মানে তেজস্ক্রিয় মৌল থাকবে। কি থাকবে? যেগুলো কি করবে, রশ্মি বিকিরণ করবে। এই যে এখানে রেডিয়াম নেওয়া হয়েছে, কি নেওয়া হয়েছে, রেডিয়াম। ওকে, এখন এটা থেকে কি হবে, রশ্মি বিকিরিত হবে। তো রশ্মিটা সামনে একটা ছিদ্র আছে, এই ছিদ্র পথে বেরিয়ে আসতেছে, ঠিক আছে? এই যে রশ্মিগুলো যাচ্ছে, তো যে রশ্মিটা যাচ্ছে সেটা কি রশ্মি, আলফা নালে বিটা নালে গামা। না, এখানে হলো বিটা, এটা কি না ই হবে না, আলফা বিটা হবে, এটা হলো হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে? আলফা, এটাই আলফা রশ্মি, এটা প্রথম বললাম, আলফা রশ্মি।
আলফা রশ্মি মানে কি? হিলিয়াম নিউক্লিয়াস। কি বলতো? ওই হিলিয়াম নিউক্লিয়াস। এর হিলিয়াম নিউক্লিয়াস মানে কি? এটা হলো 2 প্লাস। মানে স্যার ওটাই হিলিয়াম। না, হিলিয়াম নিউক্লিয়াস আমরা জানি একটা হিলিয়ামকে যদি বলি, দেখো হিলিয়াম কয় নাম্বারে বলো তো? 2 নাম্বার। 2 নাম্বার। হিলিয়ামের প্রোটন কত? 2। হ্যাঁ তার ভর কত? 4। 4 তার ইলেকট্রন কত? 2টা। প্রোটন যেহেতু 2, তার ইলেকট্রন কত হবে? 2। তাহলে এখানে কি হয়, হিলিয়াম থেকে যদি 2টা ইলেকট্রন চলে যায়, হ্যাঁ তাহলে কি থাকবে? হিলিয়ামের কোনো ইলেকট্রন থাকবে না স্যার। আমাদের 2টা ইলেকট্রন চলে গেছে, তাহলে তার মধ্যে কোনো ইলেকট্রন আছে? তাহলে শুধু কি আছে বলতো? প্রোটন আছে। হ্যাঁ প্রোটন। এই জন্য এই জিনিসটাকে বলি আমরা কি বলতো? প্রোটন আর নিউট্রন আছে, তার মানে তার কি আছে? শুধুমাত্র নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে। হ্যাঁ না এই জন্য এটাকে বলি আমরা হিলিয়াম নিউক্লিয়াস। কি বলবো? হিলিয়াম। হিলিয়াম নিউক্লিয়াস বলি। বুঝতে পারছো? এখানে আমরা কি বলি? হিলিয়াম নিউক্লিয়াস। এটা এক ধরনের রশ্মি, যার নাম আমরা কি বলি বলতো? আলফা রশ্মি। আলফা রশ্মি আলফা। বুঝছো? হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা রশ্মি। তো এই যে তেজস্ক্রিয় মৌল থেকে হিলিয়াম নিউক্লিয়াস যে বের হয় আলফা রশ্মি, এই রশ্মির মাধ্যমে আমরা কি করি বলতো? নিউক্লিয়াস আবিষ্কার করছিলাম। কিভাবে আমরা এটা বলতেছি। তো কিভাবে? এই যে এখানে আমি দেখো অনেকগুলো চিত্র দিয়েছি, তাহলে এখানে কি কি আছে বলতো? একটা হলো জিঙ্ক সালফাইডের পর্দা। হ্যাঁ এটা ওইটা স্যার রেডিয়াম আছে। হ্যাঁ, এই যে এখানে দেখো, এইটার মধ্যে দেখো, তাহলে এটা কি আছে বলতো? জিঙ্ক সালফাইডের পর্দা আছে। এখানে বুঝতে পারো, এটা দিয়ে বুঝাবো তো। এটা জিঙ্ক সালফাইডের পর্দা, এই যে বাইরেরটা। হ্যাঁ আর এটা হলো কি? সোনার পাত বা গোল্ড ফয়েল। এটা হলো লেড চেম্বার। সোনার পাত। আর এটা হলো কি? লেড চেম্বার। লেড চেম্বার বা লেড ব্লক। হ্যাঁ লেড। আর ভেতরে কিছু আছে পদার্থ আছে যেটা তেজস্ক্রিয় মৌল, যেটা তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করবে। এখানে কি? এখান থেকে আসবে কি? হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা রশ্মি আসবে। আলফা রশ্মি। সামনে একটা কি থাকবে? পুরো ছিদ্র থাকবে, এই তো না, আলোগুলো। সামনে একটা কি থাকবে? আর একটা কি থাকবে? লেড প্লেট থাকবে। এখানে এটার মধ্যে কি থাকবে? একটা ছিদ্র থাকবে। লেড প্লেটের ভেতরে কি থাকবে? এরকম ছিদ্র থাকবে। এই ছিদ্র দিয়ে আলোগুলো পাস করবে। কয়টা ছিদ্র এখানে দেওয়া? এখানে দেওয়া নাই তো, দেওয়া নাই, তবে মনে ধরে নাও, ঠিক আছে? এখানে কি থাকবে বলো তো? লেড প্লেট থাকবে, এই যে এরকম থাকবে একটা। এই সামনে দেখো, এই যে এখানে একটা রিয়ালের মতো, এই দেখো তো একটা পাত আছে না? হ্যাঁ এর মাঝে দেখো একটা কি আছে বলো তো? এই যেখানে দেখো ছিদ্র আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এই ছিদ্র দিয়ে যাবে। কেন এরকম একটা পাত ব্যবহার করে এটা আমরা একটু পরে বলতেছি। এটা দেওয়া নাই এখানে, এটা কেউ মেনশন করে, কেউ করে না, ঠিক আছে? তো এরকম হলে ভালো হয়। তাহলে এর মাঝে একটা কি থাকবে? এরকম সামনে একটা আমাদের লেডের কি থাকবে? পাতলা পর্দা থাকবে, যেটার মাঝে কি থাকবে? একটা চিল থাকবে, ছিদ্র থাকবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। যার মধ্যে দিয়ে আলোগুলো যাবে, ঠিক আছে? তো আমরা এখন ফুল প্রসেসটা যদি বলি কিভাবে হবে, তো এগুলো তো বুঝলাম। তো মনে করো, তাহলে আমি চিত্রটা যদি আর্ট করি, তাহলে এটা এরকম হবে। ওকে, তাহলে এই যে আমি একটা পর্দা নিলাম, এটা একটা কি বলতো? পর্দা। পর্দাটা কিসের বলতো? জিঙ্ক। জিঙ্ক সালফাইডের। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবং মাঝে আমি একটা স্বর্ণের পাত নিলাম। কি নিলাম বলতো? এটা একটা স্বর্ণের পাত নিলাম। হ্যাঁ বুঝতে পারছো? দেখা যায়? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি স্যার। এটা একটা স্বর্ণের পাত নিলাম। ওকে, এটা একটা স্বর্ণের পাত নিলাম। এখন আমাদের কাজ কি বলতো? এই সামনে আমরা একটা কি নেবো বলতো? একটা লেড চেম্বার নিব। হ্যাঁ, তা আমরাও কি করতে পারবো স্যার? করতে পারবা, পারবো না কেন? করলে কি হবে? দেখো আমরা নিউক্লিয়াস আবিষ্কার করতেছি, এটা বুঝতে পারবা, পড়া শেষ করলে বুঝতে পারবা। তাহলে এখানে আমরা কি নিলাম একটা বলতো? একটা লেড হ্যাঁ চেম্বার নিলাম। ওকে, একটা লেড চেম্বার। হ্যাঁ এটা কেমন বলতো? এটা মনে করো একটা বক্স আর কি। এটা কি বলতো? একটা বক্স। একটা বক্স মনে করো, একটা বক্স। এই বক্সের ভিতরে কি আছে বলতো? ওই যে আর এই তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল আছে। তেজস্ক্রিয় মৌলটা কি বলতো? রেডিয়াম বা কপার। পোলিয়াম। পোলিয়াম। হ্যাঁ কপার কেন হবে? হ্যাঁ রেডিয়াম, ঠিক আছে? হ্যাঁ। এ কি করবে? চারদিকে রশ্মি বিকিরণ করে। কি করে? হিলিয়াম নিউক্লিয়াস। চারদিকে এখান থেকে কি করে? রশ্মি বিকিরণ করে। চারদিক থেকে তো বেরাতে পারে, এখানে খালি একটু কিন্তু সব দিকে বাড়াইতে পারবে? না, স্যার। একটা বক্সের মধ্যে কাবার আছে, শুধু বাড়াইতে পারবে কোন দিকে? ওই যে এই যে ছিদ্র সামনে আছে। এখানে আমরা একটা কি দিছি বলতো? একটা আমরা ছিদ্র দিছি। হ্যাঁ স্যার, একটু দিয়ে খালি বেরাইতে হবে একসাথে। তো ছিদ্রটা আমাদের এই হয়ে গেলো, ঝামেলা হলো। আচ্ছা যাই হোক, ছিদ্রটা আমরা একটু এই দিকে দিলাম। এরকম একটা ছিদ্র আছে, ঠিক আছে? ওকে, একটা ছিদ্র আছে এখানে। ওকে, ছিদ্রটাকে আমি বন্ধ করে দিলাম। এটা কেমন হয়ে গেলো না? ওকে,
মনে করো এটা কি আছে একটা বলো তো, ছিদ্র। একটা ছিদ্র আছে। তখন কি হবে বলো তো, এই যে এই ছিদ্র পথে কি আসবে বলো তো, রশ্মিগুলো আসবে কি না? হ্যাঁ এই ছিদ্র পথে আমাদের তাহলে রশ্মিগুলো আসবে, বাড়ায় আসবে। এটা ভেতরে ঢুকে যায়, এটা ঠাসা আসবে। এখন কথা হলো এই ছিদ্রটা তো এই বাঁকা পথে যাইতে পারে কিনা, যদি রশ্মি কি সরল পথে যায়, হ্যাঁ। তারপরে এই সাইড দিয়ে যাইতে পারে লম্বা, আমরা সবগুলো নিব না, আমরা শুধু একটা রশ্মি লাগবে, মানে সোজা পথে জানা যায় একটা বান্ডেল, মানে আলো তো রশ্মি বান্ডেল সোজাই যাবে। এই জন্য, হ্যাঁ সোজাই, মানে অনেকগুলো রশ্মি যেতে পারে কিনা। হ্যাঁ অনেকগুলো এই জন্য আমরা এটাকে আরো সেকে নেব, আরো শাকার জন্য কি করলাম, আমরা আরো একটা এখানে কি নিলাম, পর্দা নিলাম। ও আরো একটা আমরা এখানে পর্দা নিলাম, যাতে এর পর্দার মাঝে কি আছে বলতো, হ্যাঁ এখানে আমরা আরো একটা পর্দা নিলাম। আচ্ছা, বুঝছি। এখানে আমরা আরো একটা পর্দা নিলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। নিলে এই পর্দার মধ্যে কি আছে বলতো, ছিদ্র আছে না, হ্যাঁ হ্যাঁ এছাড়া ছিদ্র দিয়ে যেটা যাবে সেটা শুধু সামনে যাবে, তাই না, মাঝে একটা ছিদ্র আছে, তাহলে ছিদ্র দিয়ে যে রশ্মিগুলো পাস করবে সেগুলো শুধু গেল। তাহলে এখানে কি যাচ্ছে বলতো, আমাদের রশ্মি যাচ্ছে, হ্যাঁ স্যার যাচ্ছে যাচ্ছে। এখন এই রশ্মিগুলো কই যাবে বলতো, ভেতরে, এই পর্দার এখানে, এই এই সাথে যে। ফিট করে রাখবে। এখন এই যে স্বর্ণের পাতে যেগুলো লাগবে, এটা কি বলতো, মনে করো স্বর্ণের পাত, হ্যাঁ স্বর্ণের পাতে লাগার পরে যেটা দেখা যায়, এটা মনে করো স্বর্ণের পাত ছিল না, হ্যাঁ ওকে, স্বর্ণের পাতে লাগার পরে দেখা যায়, স্বর্ণের পাতের মোটা একটা পাত না, দেখা যায় এই রশ্মিগুলো যে যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ এদিকে এইভাবে রশ্মিগুলো যাচ্ছে, যার পরে কি হচ্ছে বলতো, এইভাবে বেঁকে যাচ্ছে, কি যাচ্ছে বলতো, বেঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, এইভাবে বেঁকে যাচ্ছে। বেঁকে যাচ্ছে, মানে অনেক রশ্মি তো যাচ্ছে নাকি, হ্যাঁ স্যার। এগুলো বেঁকে যাচ্ছে। তাহলে এই যে আমাদের স্বর্ণের পাতির সাথে ঢাকা খেয়ে কি হচ্ছে, বেঁকে যাচ্ছে। হ্যাঁ তো এখন দেখা যাচ্ছে যে প্রায় 20,000 রশ্মি কি হচ্ছে বলতো, এভাবে বেঁকে বেঁকে চলে যাচ্ছে, মানে কি এভাবে বেঁকে যাচ্ছে, কেউ আর বেশি বেঁকে যাচ্ছে কত বলতো, 20,000 রশ্মি অনায়াসে বেঁকে যাচ্ছে। তার মধ্যে একটা কি হচ্ছে বলতো, ব্যাক করতেছে, একটা রশ্মি কি করতেছে বলতো, ওখানে লাগতেছে ফির। হ্যাঁ হ্যাঁ ব্যাক করতেছে, রিভার্স। একটা কি করতেছে, প্রতি 20,000 রশ্মির মধ্যে একটা ব্যাক করতেছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই ধারণাটা থেকে কি পাওয়া যায় বলতেছি। এখন কথা হলো, এই যে জিঙ্ক সালফাইড যে ব্যবহার করছিলাম, কারণ কি, এই যে এটা একটা কি সাদা পর্দা জিঙ্ক সালফাইডের, তো এই জিঙ্ক সালফাইড পর্দার মধ্যে যখন রশ্মিটা পড়ে তখন ওটা কি হবে, প্রতিফলিত হয়, প্রতিফলিত। মানে ওখানে আমরা দেখতে পারি স্ক্রিনে যে আসলে আলোটা এইভাবে বেঁকে গেছে, না হলে আমরা বুঝতে পারতাম না যে আলো আসছে এই পাশে। হ্যাঁ এই পর্দাটা রাখছি যাতে করে এখানে আলো পড়লে আমরা বুঝতে পারি যে এখানে এখানে উজ্জ্বল হয়েছে, ঠিক আছে, আমরা বুঝতে পারতেছি। তার মানে কি হলো, এই যে আলোটা আমরা দিলাম এটা স্বর্ণের পাতকে কি করে গেল, ভেদ করে গেল। এইটা এখন আরো একটু ভালো করে মনে করে জুম করে দেখবো, আমরা কি করে দেখবো, হ্যাঁ জুম করে। জুম করে দেখবো। তাহলে এই যে মনে করো এটা কি বলতো, এটা একটা পরমাণু, হ্যাঁ মানে এখান থেকে রাদারফোর্ড যে ধারণাটা নিচ্ছে সেটাই দেখাচ্ছি। পরমাণুর কেন্দ্রে কি আছে বলতো, নিউক্লিয়াস, এবং এই পাশে একটা পর্দা নিলাম, সেটা কি বলতো, জিঙ্ক সালফাইডের পর্দা, কিসের পর্দা বলতো, জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইডের একটা পর্দা নিলাম আমরা, হ্যাঁ ওকে। তাহলে এখানে আমরা একটা পর্দা নিলাম, ওকে। হ্যাঁ এখানে মনে করো আমাদের এখান থেকে কি হবে, এখানে মনে করো আমাদের তেজস্ক্রিয় মৌল, কি বলতো, তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল, ওকে। হ্যাঁ তো এখানে কি যাবে, তাহলে এখানে মনে করো যদি পর্দা, তাহলে এখান দিয়ে যদি রশ্মি যায়, দেখা যায় যে অধিকাংশ রশ্মি যে পথে যায় সোজা পাস হয়ে যায়, কি করে, পাস হয়ে যায়। এভাবে যাচ্ছে, পরমাণুর উপর দিয়ে স্যার। হ্যাঁ এর ভিতর দিয়ে যাচ্ছে এভাবে, মানে এখানে মনে করো আছে আর কি রশ্মি, ঠিক আছে। তাহলে এখানে আলোগুলো রশ্মিগুলো আছে সোজা পাস পাস হয়ে যাচ্ছে, হ্যাঁ বুঝছি। সোজা না, একটা ভুল হয়ে যাচ্ছে। তো মনে করো যাচ্ছে এভাবে, একটু বেঁকে যাচ্ছে, এভাবে হ্যাঁ বেঁকে যাচ্ছে, তার নিউক্লিয়াসের সাথে কি হচ্ছে, একটু বিকর্ষণ হচ্ছে, কেন হচ্ছে, এভাবে যাচ্ছে, এই দূরেগুলো মনে করো সোজা যাচ্ছে, যেগুলো নিউক্লিয়াস থেকে দেখা যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। এটা কি বলতো, জিঙ্ক সালফাইডের পর্দা, হ্যাঁ হ্যাঁ এখানে কি পড়তেছে, প্রতি 20,000 একটা রশ্মি কি হচ্ছে বলতো, যে পথে যাচ্ছে সেটা কি হচ্ছে, ওই পথে ব্যাক হচ্ছে, প্রতি 20,000 একটা কত, 20,000। 1 ভার্সেস 20,000, বুঝছো, 20,000 একটা ব্যাক আসতেছে। হ্যাঁ তো এই ধারণা থেকেই বিজ্ঞানী রাদারফোর্ড এটা কি বলো, তিনি পরমাণু মডেল আবিষ্কার করেন। দেখো এই যে আলোক রশ্মিগুলো সবাই পাস করে যাচ্ছে, সবাই পাস করে যাচ্ছে, মানে পরমাণুর ভেতর দিয়ে সবাই যাচ্ছে, হয়ে যাচ্ছে। প্রায় 20,000 আলোক রশ্মি পাস করে যাচ্ছে, হ্যাঁ। তার মধ্যে শুধু একটা কি হচ্ছে,
ব্যাক আসতেছে। ব্যাক আসতেছে কেন, কারণ কি? স্যার এই এবং তিনি এই যে এটা চিন্তা করতে গিয়ে তার মাথায় কিছু কথা আসে, সেগুলো কি? তিনি তখন বলে যে অবশ্যই এই পরমাণুর কেন্দ্রস্থলে ভারী কিছু একটা আছে, যে যার কারণে কি বলতো আলোক রশ্মিগুলো কি হচ্ছে, ব্যাক আসতেছে। বাঁকা হয়ে যাচ্ছে। দেখো মানে মানে সব মানে এটা বাদ পড়ে, দেখো পরমাণু দেখো ফাঁকা, হ্যাঁ ফাঁকা। তিনি ধারণা পরমাণু ফাঁকা, যার কারণে কি বলতো সমস্ত জায়গায় মোটামুটি ফাঁকা, এই জন্য আলোক রশ্মি সব ভেদ করে যাচ্ছে। হ্যাঁ তাহলে এক নম্বর কি, পরমাণুর সমস্ত জায়গায় প্রায় প্রায় ফাঁকা সমস্ত জায়গায় ফাঁকা। ফাঁকা, এরকম একটা ধারণা পায়। তারপরে তিনি দেখলেন যে আলোক রশ্মিগুলো বেঁকে যাচ্ছে, সোজা না গিয়ে একটু বেঁকে যাচ্ছে। তার মানে কোনো কিছু একটা জিনিস কি করতেছে বলতো, বিকর্ষণ করতেছে, মানে কোনো কিছু একটা মাঝে কিছু আছে যেটা বিকর্ষণ করতেছে। হ্যাঁ। তাহলে বিকর্ষণ হচ্ছে। এবং বিকর্ষণ কেন হয়? বিপরীত ধর্মী কিছু একটা জিনিস থাকলে কি হয়, বিকর্ষণ হয়। এখন দেখো এখানে যেটা আমরা হিলিয়াম নিউক্লিয়াস যাচ্ছিল না, রশ্মিটা কিসের বলতো, হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণা। হ্যাঁ তো হিলিয়াম নিউক্লিয়াস কি 2+, এটা কি এর মধ্যে কোনো ইলেকট্রন আছে? না স্যার। তাহলে এটা কি নিউক্লিয়াস আছে শুধুমাত্র। হ্যাঁ শুধু নিউক্লিয়াস কি পজিটিভ না নেগেটিভ? নিউক্লিয়াস তো স্যার পজিটিভ। পজিটিভ। তার মানে এই যে রশ্মিটা আছে হলো পজিটিভ রশ্মি, আর এখানে কিছুর সাথে ধাক্কা খাচ্ছে, তার মানে এই কেন্দ্রে যেটা আছে সেটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। পজিটিভ। পজিটিভ কার সাথে ধাক্কা খাবে, বিকর্ষণ করবে কার সাথে? পজিটিভ নেগেটিভের সাথে করবে। পজিটিভ পজিটিভের সাথে বিকর্ষণ হবে। পজিটিভ নেগেটিভ কি করে আকর্ষণ করে, ও বিপরীত আকর্ষণ করে, সমধর্মীটা কি হবে, বিকর্ষণ করবে। বুঝছি বুঝছি। তার মানে এর থেকে ধারণা না যে মাঝে যেটা আছে সেটা কি বলতো ধনাত্মক কিছু একটা আছে। হ্যাঁ ধনাত্মক। বিকর্ষণের কারণ হলো কি, মাঝে ধনাত্মক কিছু আছে। ওকে ওকে, মাঝে ধনাত্মক কিছু আছে, যার কারণে কি হবে, এটাকে বিকর্ষণ করছে, এই জন্য বাঁকা যাচ্ছে। এবং তারপরে কি ধারণা করলো, তাহলে এটা কতখানি জায়গা জুড়ে আছে, কতখানি আছে স্যার। কতখানি জায়গা জুড়ে আছে। যেহেতু দেখো একটা পরমাণুতে মোটামুটি মনে করো 20,000 রশ্মি বাস করতেছে, মানে বিশাল পরমাণু বলতে মানে দেখো এখানে 20,000 রশ্মি অনায়াসে যাচ্ছে, শুধুমাত্র কয়টা ব্যাক করতেছে, একটা। কেন ব্যাক করে, তার মানে কি সরাসরি গিয়ে ওর সাথে কি হচ্ছে, ঢাকা আছে। ধাক্কা কাছে, এই জন্য ব্যাক আসতেছে। তার মানে বোঝা যাচ্ছে এটা খুবই ক্ষুদ্র, যে পরমাণুর ভেতরে খুবই ক্ষুদ্র একটা জিনিস আছে, হ্যাঁ যেখানে যেটা বিশাল পুরো পরমাণু আয়তনের তুলনায় কি খুবই খুবই ছোট। ছোট, এবং এটা খুবই ভারী, হ্যাঁ। যার কারণে বিকর্ষণ করে চলে আসতেছে। হ্যাঁ। তাহলে এটা ধারণা দান করে যে পরমাণুর মাঝে কিছু একটা আছে যেটা ধনাত্মক চার্জ থাকবে, এবং সেটা কি বলতো খুবই ভারী, ভারী। এবং তাকে বিকর্ষণ করে চলে আসতেছে। বুঝছি। বুঝতে পারছো? তাহলে এটার উপর এইভাবে- ভিত্তি করে রাদারফোর্ড তাহলে নাম দেয় কি বলতো, নিউক্লিয়াস। ওই এই নাম দেয় নিউক্লিয়াস, মানে রাদারফোর্ড আর কি তখন নিউক্লিয়াস, হ্যাঁ কিছু একটা আছে, নাম হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস হয় নাম দিল আর হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল। তার মানে তিনি এভাবে আবিষ্কার করলো যে পরমাণুর মাঝে একটা কিছু থাকে যেটা কি ধনাত্মক চার্জ বিশিষ্ট, এবং পুরো পরমাণুর তুলনায় খুবই ক্ষুদ্র একটা আয়তন দখল করে আছে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এটুকু বুঝতে পারছো? হ্যাঁ। এখন কথা হলো এই যে আমরা এক্সট্রা কিছু নলেজ দিয়েছি তোমাকে, মাঝে আমরা কি বের করছিলাম বলতো, এই যে রেডিয়াম বা তেজস্ক্রিয় মৌল ব্যবহার করছিলাম। হ্যাঁ। এই তেজস্ক্রিয় মৌলতে কি নির্গত হয় বলতো, রেডি। আলফা রশ্মি। আলফা রশ্মি, হ্যাঁ। আলফা রশ্মি। এই আলফা রশ্মির বেগ কত বলতো, এগুলো লিখে নিবা। আলফা রশ্মির বেগ কত, 1 গুণন 10⁻⁸ তারপর রশ্মি 8 থেকে, সরি না, এই 8 থেকে এটা হবে না, 7 থেকে 2.5 গুণন 10⁻⁷। স্যার এটা কি উপরে 7, 10 এর উপরে 7? হ্যাঁ, এটা হলো বেগ। তারপর 10 এর উপরে 7, তারপরে হ্যাঁ। মাইনাস, এটা কি স্যার? 2.5 গুণন না, এটা এত থেকে, মানে এটার যে বেগটা কেমন হয়ে থাকে, 1.10⁻⁷ থেকে 2.5 গুণন 10⁻⁷, এরকম হয়ে থাকে। ঠিক আছে, 2.5 গুণন 10⁻⁷। মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে এত বেগে যায়। আমাদের আলোর বেগ কত বলতো, 3 গুণন 10⁸ না, মিটার পার সেকেন্ড না। তা আলোর থেকে একটু কম, বুঝতে পারছো? Yes. আলোর বেগের থেকে একটু কম। ওকে, আমরা দেখলাম। 3 গুণন 10⁸, হ্যাঁ। ms। এবং দেখো এখানে যে এই যে পরমাণু যে বললাম, এখানে দেখো এই যে পরমাণুর আর আমাদের পুরো পরমাণুর আর নিউক্লিয়াসের যদি আমরা আয়তনটা বলি, এই যে পরমাণুর তুলনায় মানে নিউক্লিয়াসের তুলনায় পরমাণু মনে করো 10,000 থেকে শুরু করে 1 লক্ষ গুণ বড়। 10 থেকে 1 বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে 10,000 থেকে 1 লক্ষ গুণ বড়। কি থেকে কি বলো স্যার? নিউক্লিয়াসের তুলনায় পুরো পরমাণুটা ও, যদি বলি, হ্যাঁ। এটা হবে 10,000 থেকে 1 লক্ষ গুণ বড়। তাহলে বুঝতে স্যার পারছো, নিউক্লিয়াসটা একবারে ছোট স্যার। খুবই ছোট, একদম খুব একটা ছোট জায়গা দখল করে থাকে। তাহলে এটা ভর অনেক বেশি, এটা পজিটিভ চার্জ থাকবে।
ঠিক আছে, যার কারণে অধিকাংশ রশ্মি পাস করে যায় পরমাণু, হ্যাঁ। শুধুমাত্র 20,000 একটা রশ্মি কি করে বাধা পায়। যায় না, হ্যাঁ। এটাই ছিল রাদারফোর্ডের এই যে হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণা বিশ্লেষণ পরীক্ষা। এর মাধ্যমে তিনি কি করেন বলতো? মানে সরি যে পরমাণু মডেলটা হ্যাঁ, আবিষ্কার করেন। তো এই যে রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষার নাম কি বলতো? হিলিয়াম নিউক্লিয়াস, আমি লিখে দেই, এটা হলো আলফা কণা বিশ্লেষণ পরীক্ষা। হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে তাহলে কি করে বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন, বুঝতে পারছো? ওকে, তো এর উপর ভিত্তি করে বিজ্ঞানী রাদারফোর্ড কি দেয় বলতো? রাদারফোর্ড একটা পরমাণুর মডেল দেন, যে পরমাণু আসলে কিভাবে গঠিত। বোঝা গেল না তাহলে? রাদারফোর্ড বুঝলো না যে পরমাণুর মাঝে একটা ভারী একটা কিছু থাকে, হ্যাঁ, যেটা নিউক্লিয়াস, যেটা ধনাত্মক চার্জ বিশিষ্ট। এটা তিনি বুঝতে পারলো তো নাকি? এটাই।